দেশ থেকে বিশ্বের নানা প্রান্তের নানা অবস্থান, অভিজ্ঞতা, মতামতকে এক সুতোয় গেঁথে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন দুরালা। স্বাগত জানাচ্ছি আমি শারমিন চৌধুরী। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে 15 বছরেরও বেশি সময় ধরে ক্ষমতা আঁকড়ে থাকা শেখ হাসিনা সরকার পতন ঘটেছে গত 5ই আগস্ট। এদিন রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে ভারতে পালিয়ে যান তিনি। বাংলাদেশের বিরোধী দলগুলো গত 16 বছরে যা করতে পারেনি তা মাত্র 36 দিনে দেশের শিক্ষার্থীরা অর্জন করায় এর জয় জয়কার ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের ছাত্র আন্দোলনের ঢেউ লেগেছে দক্ষিণ এশিয়ার দুই দেশ ভারত ও পাকিস্তানেও। বাংলাদেশের মতো পাকিস্তানে আন্দোলনের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ এমন বাংলা স্লোগানে মুখরিত হচ্ছে পাকিস্তানের রাজপথ। শুধু তাই নয়, রাস্তায় রাস্তায় বিক্রি হচ্ছে বাংলাদেশের পতাকা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী 30 আগস্টের মধ্যে মুক্তি এবং সরকার পতনের দাবিতে চলছে এই গণ আন্দোলন। এদিকে গত 9 আগস্ট থেকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আরজি কর হাসপাতালে এক শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে চলছে আন্দোলন। বাংলাদেশের ও ভারতেও উই ওয়ান্ট জাস্টিস যেমন শোনা গেছে, তেমনি কয়েকদিন ধরে বিরোধী রাজনৈতিক দল বিজেপি, সিপিএম এবং কংগ্রেস যে দাবি তুলছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের, সেখানেও শোনা যাচ্ছে বাংলাদেশের আগের স্লোগান দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রী পদত্যাগ। দফা 1 দাবি 1, স্বৈরাচারী নিপাত যাক, স্বৈরাচারী নিপাত যাক, খুনি মমতা হায় হায়। তবে কি বাংলাদেশের ছাত্র জনতা আন্দোলন দেশে দেশে অনুকরণীয় বা মডেল হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে? কেন হঠাৎ করেই একের পর এক উত্তপ্ত হচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনীতির মাঠ? শুরু হচ্ছে সরকার পতন আন্দোলন। কোন আন্দোলনের ভবিষ্যৎ কেমন? এসব নিয়ে আলোচনায় আজ দুরালাপে বাংলাদেশ থেকে যুক্ত আছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির, যুক্তরাষ্ট্র থেকে যুক্ত আছেন ইউনিভার্সিটি অব নিউ অরলিয়েন্সের সাবেক উপ উপাচার্য এমেরিটাস অধ্যাপক ডক্টর মুস্তফা সারওয়ার, এবং ভারত থেকে যুক্ত আছেন প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকের দুরালাপে। যেটি বলছিলাম যে বাংলাদেশের আন্দোলনের ঢেউ পার্শ্ববর্তী দেশগুলোতেও বা দক্ষিণ এশিয়ার ভারত পাকিস্তানেও যেটি দেখা যাচ্ছে, আমি আপনাদের তিনজনের কাছে এই আন্দোলনের একটা মিল অমিল কোন কোন দিকে দেখেন এরকম একটা বিশ্লেষণ শুনতে চাইবো। হুমায়ুন কবির, আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে বাংলাদেশের যেমন ভারতের পশ্চিমবঙ্গে যেটি বাংলাদেশ পারলে আমরা পারবো না কেন এমন কথা বলছেন আন্দোলনকারীরা, পাকিস্তানের আন্দোলন তো দেখছিলাম তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ এমন স্লোগান উঠছে। বাংলাদেশের আন্দোলন কি একটা মডেল হিসেবে একটা প্রতিষ্ঠিত হলো দেশে দেশে? সেটি একটু আসলে আপনার কাছ থেকে জানতে চাই শুরুতেই। ধন্যবাদ আপনাকে। আসলে বাংলা যেটা আপনি বলছিলেন যে বাংলাদেশের আন্দোলন কি একটা নতুন ধরনের একটা দৃষ্টান্ত স্থাপন করলো কিনা, আমাকে যদি জিজ্ঞেস করেন আমি প্রশ্নটা ইতিবাচক ভাবেই দেখবো। তার কারণ হচ্ছে বাংলাদেশে এবার যে ঘটনাটা ঘটলো সেটা নিয়ে কিন্তু বাংলাদেশের ভেতরেই অনেকের মধ্যে সন্দেহ ছিল, অনেকেই সেটাকে বুঝতে একটু অসুবিধা হয়েছে, কিন্তু এটা একটা অনন্য সাধারণ ঘটনা ঘটেছে। তার কয়েকটা বৈশিষ্ট্য আমি বলি। একটা হচ্ছে ধরুন এই আন্দোলনটা প্রতিষ্ঠান বিরোধী ধারা থেকে উচ্চারিত, অর্থাৎ প্রতিষ্ঠান বলতে আমি প্রচলিত রাজনৈতিক কাঠামো, সেটা গভর্নেন্স বা রাজনৈতিক কাঠামো বলেন, রাজনৈতিক দল বলেন বা সরকারি কাঠামো বলেন, এই প্রতিষ্ঠানের বাইরে এটা উৎপত্তি হয়েছে এবং সেই কারণেই প্রতিষ্ঠান এই আন্দোলনটাকে বুঝতে খুব অসুবিধা বোধ করেছে এবং শেষ পর্যন্ত তারা এর কাছে পরাজিত হয়েছে। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে তরুণ প্রজন্ম কিন্তু একেবারেই নতুন স্লোগান নিয়ে এসছে। আমি নিজে 60-এর দশকের একজন এই রাস্তার মানুষ হিসাবে আমি বলতে পারি যে আমি খুব নিবিড় ভাবে জিনিসটা বুঝবার চেষ্টা করেছি এবং তারা যে স্লোগানগুলো দিয়েছে সবগুলি স্লোগানে কিন্তু একেবারেই নতুন, আমাদের বাংলাদেশের সমসাময়িক প্রেক্ষাপটে এগুলো নতুন। যেমন ধরুন তারা তাদের নামটা ছিল এক সময়তে কোটা বিরোধী, তারা এটা নাম পরিবর্তন করে বলেছে বৈষম্য বিরোধী। কারণ বাংলাদেশে আমরা মুক্তিযুদ্ধ যখন করেছিলাম
দুটো তিনটে প্রধান স্তম্ভের উপর দাঁড়িয়ে আমরা করেছিলাম। একটা হচ্ছে আমরা গণতন্ত্র পাইনি, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করেছি, আত্মত্যাগ করেছে বাংলাদেশের 30 লক্ষ মানুষ। আমরা বৈষম্যের শিকার হয়েছিলাম, বৈষম্যের বিরুদ্ধে একটা সাম্যের সমাজ চেয়েছিলাম। আর ন্যায় বিচার পাইনি বলে আমরা একটা ন্যায় বিচার ভিত্তিক সমাজ চেয়েছিলাম। এই ছাত্র সমাজ কিন্তু সেই বক্তব্যটা নিয়ে হাজির হয়েছে। তারা জাস্টিসের কথা বলছে, তারা সাম্যের কথা বলছে, তারা অ্যাকাউন্টেবিলিটির দায়বদ্ধতার কথা বলছে। আমার কাছে তো মনে হয়েছে যে এই সবগুলোই বিষয় আমরা মুক্তিযুদ্ধের প্রজন্ম, যখন আমরা মুক্তিযুদ্ধ করেছি, এইগুলি তো আমরা এই স্বপ্নটাই তো আমাদের ছিল, বা আমাদের স্বপ্নটা তো আমরা এই উপাদানগুলো নিয়ে বুনেছিলাম। তো স্লোগান এই একটা বিষয় আমার কাছে দৃশ্যমান মনে হয়েছে। দ্বিতীয় যে জায়গাটা ছিল, এখানে যেন কোনো একক নেতৃত্ব ছিল না। আমাদের দক্ষিণ এশিয়াতে বা আমরা যেটা পরিচিত রাজনৈতিক কাঠামো, এখানে হয় ব্যক্তি একজন নেতা থাকেন, তার পেছনে একটা রাজনৈতিক দল থাকে, তারা এটাকে এই আন্দোলনের সামনে নিয়ে যান। মজার ব্যাপার ছিল এবারে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে তাদের 65 জন কোঅর্ডিনেটর ছিল, কোনো একক নেতৃত্ব ছিল না। এবং না থাকার ফলেই যখন 6 জনকে ধরে নিয়ে যাওয়া হলো, তাতে কিন্তু আন্দোলন কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, কারণ অন্যরা এসে তারা দায়িত্ব নিয়ে নিয়েছিল। তো এটা একটা আমার কাছে ইনোভেশন বা ইউনিক জিনিস মনে হচ্ছে। আর লাস্ট যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে তারা খুব সফলভাবে কিন্তু এই তাদের আন্দোলন, এটা একটা কোটা বিরোধী আন্দোলন, একেবারেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কোটা বিরোধী আন্দোলন। অল্প সময়ের মধ্যে সেখানে তৎকালীন সরকারের ভুল সিদ্ধান্ত ছিল, কিন্তু এই সিদ্ধান্তগুলোকে তারা চমৎকারভাবে কাজে লাগিয়ে একটা বড় জনসম্পৃক্ততা করে ফেলেছেন। এবং মানুষের মধ্যে যে ক্ষোভ, সেটা বঞ্চনা, রাজনৈতিক বঞ্চনা বলেন, অর্থনৈতিক বঞ্চনা বলেন, বিচারহীনতা বলেন, এই সবগুলো ক্ষোভকে কিন্তু তারা ধরতে পেরেছিল। এবং সেই ক্ষোভগুলোকে নিয়ে ছাত্রদের নেতৃত্বে কিন্তু একটা, আমি বলবো যে বড় ধরনের একটা পরিবর্তন এখানে হয়েছে। অনেকে বিপ্লব বলেন, দ্বিতীয় স্বাধীনতা বলেন, কিন্তু অনস্বীকার যেটা একটা অসাধারণ ঘটনা বাংলাদেশে ঘটেছে। এবং এখানে রাজনৈতিক দলগুলো কিন্তু পেছন দিকে থেকে এসে তাদের সাথে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করেছে। রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের সামনেও যেতে পারেনি। তো এই ইউনিক বিষয়গুলো, এবং যে কারণেই আজকে দক্ষিণ এশিয়া বলেন, বাইরে পৃথিবীতে বলেন, এটা চর্চিত হচ্ছে। আমি ভারতীয় টেলিভিশনের অনেকগুলো টেলিভিশন চ্যানেলের সাথে 5 তারিখ থেকেই সংযুক্ত থেকেছি। প্রথম রাতে তারা আমাকে প্রশ্ন করেছে, এটা কি সামরিক মিলিটারি কু হয়েছে, সামরিক বাহিনীর ক্ষমতা দখল করেছে? দ্বিতীয় দিন ছিল, এর পেছনে কি আইএসআই বা চীনের কোনো ভূমিকা ছিল? তৃতীয় দিন আমি প্রশ্ন শুনেছি, এখানে কি বিএনপি, জামাত এরা সমর্থন করেছে বা এরা এটাকে নেতৃত্ব দিয়েছে? তিনোটার কোনোটাই ছিল না। এবং সেই জিনিসটা বোঝাতে কিন্তু অসুবিধা হয়েছে। তো কাজেই আমাদের যারা আমরা প্রতিষ্ঠিত কাঠামো দিয়ে আমাদের জীবনকে ব্যাখ্যা করার চেষ্টা করছি, তাদের জন্য এখনো এটা বুঝতে অসুবিধা হওয়ার কারণ থাকতে পারে বলে আমি মনে করছি। কিন্তু যে তরুণ প্রজন্ম, সেটা ভারতের তরুণ প্রজন্ম হোক, কি পাকিস্তানের তরুণ প্রজন্ম হোক, কি শ্রীলঙ্কার হোক, তারা কিন্তু এই অনুরণনটা উপলব্ধি করতে পারছে। কারণ তরুণ প্রজন্ম কিন্তু ন্যায় বিচার চায়, তারা সৎ প্রশাসন দেখতে চায়, তারা একটা স্বচ্ছ ভবিষ্যৎ দেখতে চায়। কাজে এই যে প্রশাসন বা যেই ধরনের ব্যবস্থা এই জিনিসগুলো দিতে পারবে না, তারাই কিন্তু এই ধরনের চ্যালেঞ্জে পড়তে পারে। এবং বাংলাদেশ, হুমায়ুন কবির, এই বিষয়টা মনে হয় আপনি স্পষ্ট করছেন যে এসব কারণেই এই আন্দোলনটি একটি মডেল হিসেবে উপস্থাপিত হতেই পারে। আমি গৌতম লাহিড়ী, আপনার কাছ থেকেও নিশ্চয়ই আসলে কি মডেল হিসেবে অনুকরণ বা অনুসরণ করা হচ্ছে কিনা আপনার দেশে, আপনি যেখানে আছেন কলকাতায়ও এটি অনুসরণ করা হচ্ছে কিনা, এটি একটা মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে কিনা বাংলাদেশের আন্দোলন, সেটি জানতে চাই। এবং সাথে সাথে জনাব হুমায়ুন কবির শ্রীলঙ্কার কথা বলছিলেন, যেটি হয়েছিল 2022 সালে, শ্রীলঙ্কার গণ অভ্যুত্থান, সরকার পতন। তারপর 24 সালে এসে আমরা দেখছি বাংলাদেশে একটি সফল আন্দোলন, ভারতে চলছে, পাকিস্তানে চলছে। মানে এই সময়ে এসে এই দক্ষিণ এশিয়ার এই 3 দেশে, প্রতিবেশী দেশগুলোর মধ্যে হঠাৎ করে সরকার পতন আন্দোলন এর জোয়ার উঠলো কেন? ধন্যবাদ। আপনাদের সকলকে নমস্কার। প্রথমেই আমি যেটা বলবো যে দেখুন, বাংলাদেশের জন্ম বা সৃষ্টি সেটা ছাত্র আন্দোলনের পরিণতিতে। ফলে সেটার একটা পরিণতিতে এসে এখন যখন ছাত্র আন্দোলন আমরা দেখলাম, এখানে নিঃসন্দেহে
তারা শেখ হাসিনার মতো সরকারের প্রবল প্রতাপান্বিত সরকার, যেটা অনেকদিন ধরেই ভারতে আমরা বুঝতেও পারিনি যে এই ছাত্ররা আন্দোলন করে তাকে দেশ ত্যাগে বাধ্য করতে পারে। আমি মডেল কিন্তু যে প্রতিবাদী যে স্বর আমরা যেটা দেখেছি, এটা নিঃসন্দেহে কেবলমাত্র ভারতবর্ষে নয়, সারা বিশ্বেই ছাত্ররা কিন্তু এই ধরনের নানাবিধ আন্দোলন করেছেন, যেগুলো কিন্তু নিঃসন্দেহে বহু ক্ষেত্রে কিন্তু সরকার পরিবর্তন ঘটেছে। ভারতে আপনি যে আন্দোলন দেখছেন বা যার কথা উল্লেখ করেন, ভারতবর্ষের একটা বিভিন্নতা আছে অন্যান্য দেশের থেকে। সেটা হচ্ছে কোনো আন্দোলনের পরিপ্রেক্ষিতে কোনো সরকারের পরিবর্তন ঘটে না, যে ঘটে একমাত্র যখন নির্বাচন অনুষ্ঠিত হয়, ব্যালটের মাধ্যমে কিন্তু সরকার পরিবর্তিত হয়। ভারতবর্ষে কিন্তু কখনোই কোনো সরকার মানে প্রতিষ্ঠিত হয়নি সেখানে কোন একটা আন্দোলনটা যতটাই যৌক্তিক হোক, এটা নিঃসন্দেহে ছাত্ররা যে আন্দোলন করেছেন এটার কোনোভাবেই ছোট করে দেখার কোনো ব্যাপার নয়। নিঃসন্দেহে আমি বলবো একজন ভারতীয় হিসেবে আমরাও অনেকটা বুঝতে ভুল করেছি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই ভারতে এই মডেল যে মডেলটা অনুসৃত হচ্ছে বলে আপনি লক্ষ্য করছেন পশ্চিমবঙ্গে, তখন পশ্চিমবঙ্গে এরপরে এই অর্থ নয় যে হ্যাঁ আন্দোলনটা তীব্র আকার ধারণ করলে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে পারে। ভারতবর্ষ হচ্ছে ধরুন 28টা বাংলাদেশের মতো রাজ্য নিয়ে ভারতবর্ষ, এবং তার সঙ্গে আরো 6টি বা 7টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে, বিশাল একটি ভূখণ্ড। সেই ভূখণ্ডে কোনো একটি প্রান্তে কোনো একটি ঘটনা ঘটছে, তার প্রভাব কেন্দ্রীয় সরকারে পড়বে বা ভারত সরকারের উপর পড়বে, এরকম কোনো লক্ষ্য করার কিন্তু কোনো বিষয় নেই। ভারত যেটা মনে করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে 2026 সালে যখন বিধানসভা নির্বাচন হবে, সেই সময়তে এই মানুষরা তারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভোট দিয়ে তাকে উৎখাত করবেন কিনা ব্যালটের মাধ্যমে করবেন, অগণতান্ত্রিক কোনো উপায় নয়। এটা ভারতবর্ষের বৈশিষ্ট্য, এবং এর জন্য ভারতীয় হিসেবে আমি গর্বিত যে 78 সাল ভারতের স্বাধীনতা, এখানে কোনোদিন সেনা শাসন ঘটে, এখানে কোনো অগণতান্ত্রিক সরকার কোনোভাবে প্রতিষ্ঠিত হয়নি। তার সরকার সম্পর্কে মানুষের ক্ষোভ বিক্ষোভ অনেক কিছু থাকতে পারে, কিন্তু বাংলাদেশ একটা নিঃসন্দেহে যে ধরনের ভাবে সরকার চলছিল তাতে মানুষের ক্ষোভ যেভাবে প্রকাশিত হয়েছে, প্রস্ফুটিত হয়েছে, যাতে একজন দেশের প্রধানমন্ত্রীকে শেষ পর্যন্ত দুর্ভাগ্যজনকভাবে পালিয়ে যেতে হয়, এই ঘটনাটা কিন্তু খুবই অস্বাভাবিক। আমরা অতীতে দেখেছি যে শ্রীলঙ্কাতেও তার রাষ্ট্রপতি তাকে পালিয়ে যেতে হয়েছিল, বা আফগানিস্তানে তার আগেও সরকারকে পালিয়ে যেয়ে ভারতে আশ্রয় নিতে হয়েছিল। কিন্তু আমি বলছি যে গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা, কিন্তু মানুষের ক্ষোভকে মানুষের অসন্তোষকে বুঝতে না পারার যে একটা ব্যর্থতা, এটা কিন্তু লক্ষণীয়। যে এটা কিন্তু আমি সত্যি কথা অকপটে স্বীকার করতে বাধ্য হচ্ছি যে এটা ভারতীয় হিসেবে আমরাও ততটা কিন্তু বুঝিনি প্রথমে। আমরা পরের দিকে বুঝেছি যে মানুষ এত কেন ক্ষুব্ধ হয়েছে। কেবলমাত্র ছাত্ররা একটা নির্দিষ্ট কোটা আন্দোলনের জন্য আন্দোলন করেছে তা নয়, আরো বহুবিধ ক্ষোভ মানুষের মধ্যে ছিল, যেগুলো কখনো প্রস্ফুটিত হয়নি অথবা তাকে অবদমন করা হয়েছে, ফলে তার একটা বহিঃপ্রকাশ ঘটেছে। এটা জি, নিঃসন্দেহে ছাত্রদেরকে নিঃসন্দেহে একদমই একটা স্পষ্ট, স্যালুট এবং সেজন্য জানানোর বিষয় নামটাও আছে। পরবর্তীতে হয়ে গেছে বৈষম্য বিরোধী আন্দোলন। সেই কোটা আন্দোলন ছিল যেটির সূচনা। গৌতম লাহিড়ী, আপনার কাছে একটু পাকিস্তানের বিষয়ে যদি আপনার একটা বিশ্লেষণ দেন। সেখানেও তো আন্দোলন চলছে সরকার পতনের, ইমরান ঠিক খানের মুক্তি ঠিক এবং তার প্রেক্ষিতে সরকার পতনের আন্দোলন। সেখানেও বাংলাদেশ মডেল অনুসরিত হচ্ছে, তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ এমন স্লোগান হচ্ছে, বাংলাদেশের পতাকা উঠছে। সেই আন্দোলনের একটা বিশ্লেষণও কি একটু ছোট্ট করে বলবেন? না, নিঃসন্দেহে দেখুন সেখানকার যিনি সবচেয়ে জনপ্রিয় নেতা বলে আমরা জানি বা দেখেছি ভোটের মাধ্যমে তাকে অপসারিত হতে হয়েছিল ইমরান খান। আহ, এখন সেই মুহূর্তে বাংলাদেশের এই ছাত্র আন্দোলন তাদের সেখানকার ছাত্রদের এবং সেখানকার সাধারণ মানুষদের এতটা প্রভাবিত করতে পেরেছে, ফলে তারা সেই আন্দোলনটা একটা লজিক্যাল হিসাবে নিয়ে যেতে পারেন বোধহয়। সম্ভবত এই কারণেই আজকে আপনাদের ঢাকায় অবস্থিত পাকিস্তান হাই কমিশনের অনেক তৎপরতা আমরা লক্ষ্য করেছি দিল্লি থেকে। কোনো কারণে তারা হয়তো শঙ্কিত হতে পারে, সেটা আমি এখান থেকে, কিন্তু এটা ঘটনা এই সমস্ত পাকিস্তানের ক্ষেত্রেও যদি এরকম ঘটনা ঘটে, তার সমস্ত পূর্ণাঙ্গ কৃতিত্ব কিন্তু বাংলাদেশের ছাত্রদের। তারা যেভাবে একটি সরকারকে হটাতে পেরেছেন, যেভাবে যাকে নিয়ে নানা প্রশ্ন উঠতে পারে সেটা ভবিষ্যতের বিষয়,
কিন্তু যেভাবে তারা সরাতে পেরেছেন সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে, এটা নিঃসন্দেহে এই ধরনের উপমহাদেশে একটা আপনি যেটা শুরু করেছিলেন, যেটা বলা যেটা মডেল কিনা, এটা জি, একটা মডেল, নিঃসন্দেহে মডেল, একদম সেটা স্পষ্ট, অস্বীকার করার কোনো একদম উপায় নেই। স্পষ্ট। এটি একটি মডেল, বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন একটি মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ধন্যবাদ গৌতম লাহিড়ী। ডক্টর মুস্তফা সরওয়ার, আপনার কাছ থেকে ওই ৩ দেশের আন্দোলনের ধরনের মিল অমিল এবং একটা বিশ্লেষণ তো আপনিও নিশ্চয়ই আপনার বিশ্লেষণ আছে, সেটি একটু শুনবো। সাথে এই প্রশ্নটি একটু করে দিই যে আপনার নিশ্চয়ই মনে আছে যখন পাকিস্তানে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল, তিনি বলেছিলেন এর পেছনে যুক্তরাষ্ট্রের হাত আছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, যিনি এখন ভারতে পালিয়ে আছেন, তারও একটা বিবৃতি পাওয়া গেছে পালিয়ে যাবার পর। তিনি বলছেন যে যদি আমি ক্ষমতায় থাকতে পারতাম, যদি সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতাম। মানে ক্ষমতার পতন হলেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আঙ্গুল উঠছে। আসলে কি যুক্তরাষ্ট্র কোনো কলকাঠি নাড়ে, কোনো প্রভাব যুক্তরাষ্ট্রের আছে? এখানে আমরা যেটা মানে আপনার প্রশ্নটাই প্রথমে এই যুক্তরাষ্ট্রের প্রশ্নটার আমি উত্তর দেই। সেন্ট মার্টিনে যে মেইন বক্তব্য যেটা, যে সেন্ট মার্টিনে যুক্তরাষ্ট্র চেয়েছে, বলছে যে এক হোয়াইট ম্যান এসে তাকে বলেছে। হ্যাঁ, এই হোয়াইট ম্যান কে উনি তো এখন বলতে পারেন, কারণ এখন তো ওনার কোনো ভয় নেই, উনি তো অলরেডি চলে গেছেন। আর এই হোয়াইট ম্যান যখন ঢুকলো তার তো প্রোটোকল আছে, হ্যাঁ, যে কে এই, সেই প্রোটোকল আমরা জানতে চাই। আচ্ছা, গেল তাই। সেকেন্ড হলো, ভারতীয় মিডিয়া এবং অন্যত্র এবং বাংলাদেশেরও কিছু কিছু কেন্দ্রে বলা হচ্ছে যে সেন্ট মার্টিনটা স্ট্র্যাটেজিক্যালি যুক্তরাষ্ট্রের জন্য ইম্পর্ট্যান্ট, বিকজ স্ট্রেইট অফ মালাক্কার ভেতর দিয়ে 90% কমার্শিয়াল শিপ, চীনের কমার্শিয়াল শিপগুলো, জাহাজগুলো ওখানে যাতায়াত করে। তাহলে আমার প্রশ্ন হলো যে মানে স্ট্রেইট অফ মালাক্কা প্রণালীর উত্তর দিকে হলো সিঙ্গাপুর, আর দক্ষিণ দিকে হলো ইন্দোনেশিয়া, সুমাত্রা আইল্যান্ড। এবং ওখানে যে সিঙ্গাপুরের ওখানে চাঙ্গি বলে একটা বন্দর আছে, নৌবাহিনীর বন্দর, সেখানে আমেরিকার যুদ্ধ জাহাজের অ্যাক্সেস রয়েছে দস্তুর মতো। আপনি যদি এখনো গুগল করেন তাহলে দেখবেন যে বেশ কতগুলো যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ ওখানে আছে। তাহলে স্টেট অফ মালাক্কাতে কে যদি পাহারা দিতে হয়, হোয়াই সেন্ট মার্টিনটা কন্টিনেন্টাল শেলফের উপরে, খুবই শ্যালো সিতে, ওখানে কোনো ডিপ সি পোর্ট করা যাবে না। ওখানে একটা যে দ্বীপ, ওই দ্বীপটার ভেতরে, ওটা একদম পিওর প্রবাল দ্বীপ নয়, কোরাল আইল্যান্ড নয়, কিন্তু কোরাল অ্যাক্টিভিটি রয়েছে বিভিন্ন জায়গাতে আমরা দেখছি। এবং এই আইল্যান্ডের উপরে যদি কোনো বেশি অ্যাক্টিভিটি করা হয়, ইট উইল বিকাম আনস্টেবল। যুক্তরাষ্ট্র এগুলো জানে সব। এত দূরে 12,000 মাইল দূর থেকে খবরদারি করবে স্ট্রেট অফ মালাক্কা, যেখানে তার যুদ্ধ জাহাজ স্ট্রেট অফ মালাক্কা থেকে 3 মাইল দূরে রয়েছে। এই জন্য আমি মনে করছি, এবং ওর আশেপাশের দেশগুলো, স্ট্রেট অফ মালাক্কার যে মায়ানমারের একটু অংশ আছে, থাইল্যান্ডের অংশ আছে, এরা তো মানে বিশেষ করে থাইল্যান্ড যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বন্ধু। ইন্দোনেশিয়া কাছে রয়েছে, সে তার বন্ধু এশিয়ান প্যাক্টের মাধ্যমে। ফিলিপিনে যুক্তরাষ্ট্রের আগে 5টা ঘাঁটি ছিল, এখন হয়েছে 9টা এই সাম্প্রতিক। কাজেই আমি মনে করি যে সেন্ট মার্টিন সম্পর্কে যে শেখ হাসিনার যে বক্তব্য, এটাকে আমি ভুয়া বলি, এটা ঠিক না। এবং এ ব্যাপারে যে আমি ভারতীয় মিডিয়া এবং অন্যদের যে দেখছি যে জারি গান গাচ্ছে, সেই জারি গানটা আমার মনে হয় খুব একটা ভালো জারি গান না। এ ধরনের কাওয়ালি না গাওয়াই ভালো। হ্যাঁ, এটা একটা ভুয়া। আচ্ছা, এখন আমি ছাত্র আন্দোলনে আসছি। এই ছাত্র আন্দোলনের একটা কত গুণগত দারুণ পার্থক্য রয়েছে পৃথিবীর অনেক জায়গা থেকে। একটা হলো যে এটা যেটা হুমায়ুন কবির বলেছেন এবং গৌতম লাহিড়ী, আমি তাদের সঙ্গে মোটামুটি একমত, যে এটার স্ট্রাকচারালি এর কোনো নেতৃত্ব ছিল না, সেন্ট্রাল লিডারশিপ। কিন্তু একটা জিনিস আপনারা হয়তো লক্ষ্য করেননি, এর পেছনে প্রায় 150-র বেশি একটা অর্গানাইজিং গ্রুপ, যার নাম হলো গণতান্ত্রিক ছাত্র শক্তি, এর নেতৃত্বে ছিল। মানে সমন্বয়কদের বাইরেও এর ভেতরে ছিল গণতান্ত্রিক ছাত্র শক্তি। এবং আমার প্রেডিকশন, ভবিষ্যতে যদি তৃতীয় রাজনৈতিক দল হয়, সেটার ভ্রূণ
কিংবা এমব্রায়োনিক স্ট্রাকচার হবে গণতান্ত্রিক ছাত্র শক্তি। আচ্ছা, যাই হোক, ছাত্ররা দারুণ ভালোভাবে এই আন্দোলনটা করেছে এবং আমি লক্ষ্য করেছি যে তারা কতটা ডাইনামিক। প্রথম কোটা আন্দোলন, বৈষম্য বিরোধী, তারপরে 6 দফা, 8 দফা, 9 দফা, শেষ পর্যন্ত এন্ডেড আপ 9 দফা, তারপরে 1 দফা। র্যাপিডলি দে ডিড। আমার বক্তব্য হলো যে এই যে ব্যাপারটা ঘটলো, আমাদের আগে আমরা বাইরে থেকে আমরা সবসময় শুনতাম যে বাংলাদেশে হাসিনা গভর্নমেন্টের শাসনকালীন পার্শ্ববর্তী দেশ ভারতের রয়ের গ্রাস চারিদিকে, সর্বত্র র। হ্যাঁ, এমনকি আমি শুনেছি গণভবনে র রয়েছে, সামরিক বাহিনীতে রয়েছে, ইন্টেলিজেন্সে রয়েছে। তাহলে যদি সত্যি এটা হয়, এই রয়ের ব্যাপারটা হলো কি, র টের পেল না যে কি ধরনের গণ অসন্তোষ, এটা এত বড় এক্সপ্লোসিভ হবে? এবং আমরা জানি যে ভারত হাসিনাকে খুব পছন্দ করে, অতএব র হাসিনাকে দীর্ঘায়িত করতে চেয়েছে। অ্যাসিউমিং দ্যাট, এরা বসে বসে কি মানে কি খাচ্ছিল, মানে রয়ের লোকরা কি গাঁজা খাচ্ছিল ওখানে বসে বসে, যে এরা ধরতেই পারলো না যে এত বিরাট একটা আন্দোলন হয়ে যাচ্ছে এবং সেখানে তাদের খুবই প্রিয় হাসিনাকে পালাতে হবে, ৪৫ মিনিট বক্তৃতা দেওয়ার সময় নেই। আচ্ছা, এখানে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হলো আমাদের মহান সামরিক বাহিনী। আমি মহান বলবো, কেন বলবো, যে তারা প্রথম থেকেই যখন তাদেরকে ডাকা হয়েছে তারা কিন্তু ফাঁকা গুলি করেছে। সেটা আশ্চর্য, মানে উপরের দিকে গুলি করেছে, এই যে করেছে, এবং তারা কাউকে মারেনি, কয়েকজনকে উন্ডেড করেছে, অল্প কয়েকজন। সেগুলো কিন্তু কতটা মানে কোইন্সিডেন্টাল। কাজেই আরো দেখলাম যে আমি খুব গভীরভাবে লক্ষ্য করছিলাম ডেমনস্ট্রেশনটা। একদিন দেখলাম প্রায় শেষ কাছাকাছি আসায় অগাস্টের একদিন আমি দেখলাম যে আই থিঙ্ক ইটস উত্তরা এবং মিরপুর, এই দু জায়গাটা আমার চোখের ভাসছে। সেখানে আর্মির অফিসাররা তারা থামিয়ে দিচ্ছে ডেমনস্ট্রেটরদেরকে, পুশ করে তারা অন্য সাইডে ছিল ছাত্রলীগের গুন্ডা বাহিনী বন্দুক সহ, একদম বন্দুক। আমি দেখেছি তাদের হাতে ছিল গান, অটোমেটিক রাইফেলস। সেদিকে দেখলাম যে এরা সৈন্যবাহিনী ওদেরকে হাত দিয়ে সেরে দিয়ে তারা ব্ল্যাঙ্ক ফায়ার করলো ওইদিকে। তখনই আমি বুঝে ফেলেছি যে হাসিনার দিন ঘনিয়ে আসছে। কারণ সামরিক বাহিনীর অফিসাররা যদি এই কাজ করে, হ্যাঁ। তারপরে আরেক জায়গাতে দেখেছি, এটা বোধহয় এটা দেখেছিলাম উত্তরাতে, মিরপুর 10 সেক্টরে আমি আশ্চর্য দেখেছি যে সেখানে রাস্তার উপরে ছাত্র যে আন্দোলনকারী ওদেরকে থামিয়ে দিয়েছে, ব্লক করে দিয়েছে একদম, হ্যাঁ, হাত ধরে, মানে হাতে হাতে লাগিয়ে, তারপরে আরো একটু ঠেলে দিয়েছে। আর অন্যদিকে পুলিশ আসছিল এবং ছাত্রলীগের গুন্ডারা তারা গুলি করছিল এদিকে। আর্মিকে দেখলাম যে আর্মি অফিসার এদিক থেকে গুলি করলো, কিন্তু মানে এগেইন নট টু কিল দেম বাট ব্ল্যাঙ্ক, মানে উপরে মারছে। তার অর্থ কি, যে এই মহান সেনাবাহিনী তারা ছাত্র জনতার সঙ্গে জয়েন করেছে। আমার কাছে মনে হয় সেটি তো পরবর্তীতে স্পষ্ট হয়েছে। ডক্টর মোস্তফা সারওয়ার, একটা বিরতিতে যেতে হবে, বিরতির পরে আপনার কাছে মানে আরো প্রশ্ন আছে, আপনার বক্তব্য ধরেও কিছু প্রশ্ন জাগে নিশ্চয়ই, সেগুলো নিয়েও ফিরছি একটা বিরতির পর। ফিরে এলাম দূরালাপে। আমি যেটি আগের অংশে ডক্টর মোস্তফা সারওয়ার বলছিলেন সেখান থেকে একটু আসি, যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কাছে বিশেষ প্রিয় ছিল এবং ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট বাংলাদেশের একটা বড় অংশের মানুষের মধ্যে আছে। গৌতম লাহিড়ী, আপনি এই বিষয়টা জানেন। এখন তার মধ্যে আরো নতুন করে যুক্ত হয়েছে শেখ হাসিনা ভারতে পালিয়ে থাকা। সেই ভারতে কিভাবে আশ্রয় আছেন সেই বিষয়টা একটু পরে আসি, কিন্তু এখন যখন এই রকম একটা অবস্থা চলছে, তখন আবার বন্যা পরিস্থিতি নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশের জন্য। মানে ভারত বাংলাদেশ দুই দেশই খুব ভুগছে যে কারণটিতে। সেখানে হঠাৎ করে কোনো সতর্কতা ছাড়া হঠাৎ করে না বললেও কোনো সতর্কতা ছাড়া বাঁধ খুলে দেওয়া ভারতের, সেটি আসলে মানে কেন হলো? এটা নিয়ে বাংলাদেশের মানুষ কেমন বার্তা পাচ্ছে বলে মনে হয়? কাকে আমি জনাব গৌতম লাহিড়ীর কাছ থেকে একটু শুনি। আমি সবার কাছে ছোট ছোট করে এই প্রশ্নটিতে আসবো, নিশ্চয়ই সবার কাছে শুনতে পারবো। গৌতম লাহিড়ী বলবেন। না, দেখুন, এই ব্যাপারে মানে নানা ধরনের পরস্পর বিরোধী মন্তব্য আছে। আমি গতকাল যখন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা যখন চিফ অ্যাডভাইসারের সঙ্গে দেখা করেছিলেন, তার যে প্রেস সচিব তিনি যেটা বিবৃতি দিয়েছেন প্রকাশ্যে, তাতে তিনি বলেছেন যে সোশ্যাল মিডিয়াতে
অনেক ভুল ভ্রান্তি খবর প্রচার করা হচ্ছে। তো তিনি যে ব্যাখ্যা দিয়েছেন, যেটা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা ব্যাখ্যাও দিয়েছেন, যে 30 মিটার উচ্চতা সম্পন্ন একটা বাঁধ, সেই বাঁধে গত 3 দিন তার আগের 3 দিন ধরে যে 21শে আগস্ট থেকে যে বর্ষণ হয়েছে, সেই বর্ষণে কোনো বাঁধ না খুলে দিলেও 30 মিটার উচ্চতা সম্পন্ন বাঁধকে টপকে পানি পৌঁছেছে। আর তখন কেবলমাত্র বাংলাদেশ নয়, ত্রিপুরা ভারতদেশের অংশ, সেটাও প্লাবিত। সেখানেও মানুষ অত্যন্ত কষ্টে আছেন, বাংলাদেশের মানুষও কষ্টে আছেন। এবং এটা ঘটনা, এই যে কথাটা বলা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে বাঁধ খুলে দেওয়া আছে, আমার মনে হয় না বাংলাদেশ সরকার এমন কোনো কথা বলেছেন প্রকাশ্যে। জি। এটা বাংলাদেশের জনাব গৌতম মানুষেরা রায়, একটু বলছে, যোগ করি, বাংলাদেশের মানুষেরা আপনি বলছে। নিশ্চয়ই দেখেছেন, একটু যোগ করি, আপনি নিশ্চয়ই দেখবো দেখেছেন যে প্রধান বাংলাদেশ উপদেষ্টার সরকার কি সাথে বলছে। বৈঠকের পর। হ্যাঁ, এটা আমরা শুনেছি, কিন্তু উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, ওনারা কিন্তু বলছেন এখানে ভারতের সমালোচনা করছেন, বাংলাদেশের বাকি মানুষের কথা বাদ দিলাম। কিন্তু আপনি বলছেন সোশ্যাল মিডিয়ায় ভুলভাল। ত্রিপুরার মুখ্যমন্ত্রীও কিন্তু বাঁধ খুলে দেওয়ার বিষয়টির কথা বলছেন। সেখানকার জেলা শাসকের যে বক্তব্য, তার সরকারি এক্স হ্যান্ডেল বা সাবেক টুইটারে যেটি বলা হচ্ছে, সেটিও আমি লক্ষ্য করছিলাম। মানে তারাও এটি আসলে বলছেন যে বাঁধটি খুলে দেওয়া হয়েছে, মানে তারা খুলে দিতে বাধ্য হয়েছেন, এমনটাও তারা বলছেন। কিন্তু বাঁধ ঠিক কথা, উপচে চলে এসেছে, আমি খোলা ঠিক হয়নি, কথা এমন মানছি। দ্বৈততা কেন আসছে? ধরুন এই একই ধরনের অভিযোগ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে করে থাকেন। তাদের না জানিয়ে বাঁধ খুলে দেওয়া হয়েছে। ধরুন বাঁধ খুলে দেওয়া হলো না, জল পানি থেকে গেল, প্রবল বর্ষণ হলো, গোটা বাঁধটা যদি উড়ে যেত তাহলে কি হতো জানেন? বাপরে বাপ। আরো বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতো, আরো বিস্তীর্ণ ভারতীয় অঞ্চল প্লাবিত হতো। বাঁধগুলোর যে নির্মাণ বা যে পরিকল্পনা নিয়ে তৈরি হয়েছে, এটা ঘটনা আমি মানতে বাধ্য যে এগুলো কিন্তু বৈজ্ঞানিকভাবে হয়েছিল কিনা এই নিয়ে প্রশ্ন আছে, ভারতেও প্রশ্ন আছে। ফলে আমার মতে যে এই নদী, যে তার যে জল প্লাবিত যখন হয়, আমরা সকলেই জানি বাঁধ তৈরি হয়েছে, কিন্তু সে প্লাবনে কোনো সহায়তা করে না, অথচ শুকা মরশুমেও সহায়তা করে না। এই বাঁধগুলোর প্রয়োজনীয়তা, এটা ঘটনা, এটা একটা খুব মৌলিক প্রশ্ন। এই প্রশ্নটার কিন্তু উত্তর নদী বিশেষজ্ঞরাই ভালো করে দিতে হবে। কিন্তু এই যে বলেন যে একটা কনস্পিরেসি থিওরি, ইচ্ছাকৃতভাবে বাংলাদেশকে ডুবিয়ে দেওয়ার জন্য এরকম করা হয়েছে, আমি জানি না। এরকম কোন শুভবুদ্ধি সম্পন্ন, বাংলাদেশ ভারতের অত্যন্ত প্রিয় প্রতিবেশী, সব থেকে প্রিয় প্রতিবেশী, তাকে জোর করে ডুবিয়ে দেবে ভারত, এরকম ধরনের, এটা রাজনৈতিক কারণে বলা যেতেই পারে, সেটুকু আমি মেনে নিচ্ছি, সেটা অন্যায় কিছু নয়। সেটা তারা বলতেই, সত্যি যে ধরনের ক্লেশ, যে ধরনের কষ্ট দেখছি, তাদের মানুষের ক্ষোভ এবং রোষ, সেটা স্বাভাবিক, তাদের কাছে এই প্রশ্নটা আসা স্বাভাবিক যে কেন। কিন্তু বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে কি এই অভিযোগ করছেন যে ভারত ইচ্ছাকৃতভাবে বাঁধ খুলে দিয়েছেন? বাঁধ খোলার দরকার ছিল 30 মিটার উচ্চতা সম্পন্ন। আর ফরাক্কা ব্রিজের উচ্চতা আপনি দেখুন, পানি যদি লাগাতার বর্ষণ হতে থাকে। এবং আরেকটা জিনিস, এর মধ্যে 3টি অঞ্চল আছে, 3টি কেন্দ্র আছে, তার মধ্যে অমরপুর কেন্দ্র, যেখানে দ্বিপাক্ষিক একটা প্রোটোকল আছে, যে প্রোটোকল অনুসারে কিন্তু ভারতের দায়িত্ব সেখানে খবর দেওয়ার, সংকেত দেওয়ার, এবং সেই সংকেত তারা দেওয়া হয়েছিল বলে পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছেন। আমি জানি না, এই মুহূর্তে বাংলাদেশে একটা অদ্ভুত পরিস্থিতি চলছে, নানাভাবে প্রশাসনিক দিক থেকে নানা রকম এখনো সেটেল হয়নি গোটা বিষয়টা। যিনি দায়িত্বপ্রাপ্ত ওখানে ছিলেন, আমার মনে হয় বাংলাদেশ সরকারেরও সেটা দেখা উচিত, তিনি তার দায়িত্ব পালন করেছিলেন কিনা, তিনি সতর্ক বার্তা পেয়েছিলেন কিনা। তার বলা এবং উচিত হয় সতর্ক বার্তাটা পেয়েছেন, দেওয়া অথবা তিনি হয়েছিল কিনা। পাননি, নিশ্চয়ই গৌতম রায়কে অথবা ধন্যবাদ। তিনি এই পাননি। অংশে একটু সময় কম, আমি হুমায়ুন কবির, জনাব হুমায়ুন কবির, আপনার কাছ থেকে আসলে এই বিষয়ে সবার কাছ থেকে একটু ছোট করে শুনবো। জনাব হুমায়ুন কবির। ধন্যবাদ আপনাকে। এটা সত্যি কথা যে প্রায় ধরেন 12টা জেলা আক্রান্ত হয়েছে বা এই বন্যার পানি ঢুকেছে, এবং তাতে করে লক্ষ লক্ষ মানুষ কষ্ট করছে। এবং খুব এখনকার প্রেক্ষাপটে যেটা হয়েছে যে আমাদের দুই দেশের সম্পর্কের প্রেক্ষাপটটা এখানে ঢুকে গেছে, এবং যেই কারণেই আমাদের এখানে অতিবৃষ্টি হয়েছে, ওখানে অতিবৃষ্টি হয়েছে, বাঁধও ওখানে খোলা বা বাঁধ উপচিয়ে পানি পড়া, এটাও বাস্তবতা হয়েছে।
কিন্তু আমার ধারণা মানুষ কষ্ট করার কারণে এবং সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষাপট থেকে এটার একটা রাজনৈতিক চেহারা পেয়েছে। তবে এটা ঠিক যে আমি বলবো যে বাংলাদেশ সরকারের দিক থেকে কিন্তু সরকার বলেনি এই কথাটা স্পষ্ট করে। যারা অ্যাডভাইজার আছেন তারা দুই একজন বলেছে, বাইরে সাধারণ মানুষের মধ্যে একটা এরকম বোধ তৈরি হয়েছে যে আমাদের হয়তো তারা এটা ছেড়ে দিয়েছে, আমাদের আগাম যথেষ্ট পরিমাণের আগাম নোটিশ দেয়নি, যে কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। তবে আমি এখানে একটু বলি, যেহেতু প্রসঙ্গটা তুললেন, ভারতও ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আমরা দেখতেই পাচ্ছি। ভারতের দিক থেকে একটা আমি বলবো যে এই অবস্থায় একটুখানি সহানুভূতির কথা, একটুখানি সহযোগিতা আমার মনে হয় জিনিসটাকে মানে জনমনের যে ধারণাটা সেটাকে একটু প্রশমিত করতে সাহায্য। অনেক ধন্যবাদ, একদম স্পষ্ট। অনেক ধন্যবাদ জনাব হুমায়ুন কবির। ডক্টর মুস্তাফা সরওয়ার। হ্যাঁ, আসলে আমি বলবো যে ওখানে একটা মিসকমিউনিকেশন হয়ে গেছে। যে অমরপুর থেকে যে রিপোর্টটা আসে, যে কমিউনিকেশনস অ্যাকর্ডিং টু দি জয়েন্ট রিভার কমিশনস, এটা আসার কথা এসেছে, কিন্তু মাঝখানে ইট ওয়াজ ইন্টারাপ্টেড। সেখানে ভারত সাইডের বক্তব্য হলো, আমি যেটা দেখেছি যে ওখানে ইলেকট্রিক্যাল পাওয়ার মানে দি ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ, কাজে দে লস দ্য কমিউনিকেশনস। এরকম কিন্তু মানে কমিউনিকেশন লস আমি এমনকি যুক্তরাষ্ট্রে দেখেছি ক্যাটরিনার সময়, আমি নিউ অরলিন্সে, এখানে আমি এটা দেখেছি। কিন্তু ব্যাপারটা কি যে এখানে কারেকশন হয়ে গেছে। ভারতে কিন্তু নট লাইক, মানে যেটা এখন ঘটছে এটা নট লাইক ক্যাটরিনা, যেখানে এখানে কয়েক হাজার লোক মারা গিয়েছিল, মানে শহরের পর শহর ফ্লাডিং এ ডুবে গিয়েছিল। আমি বলবো যে ওই যে কমিউনিকেশন গ্যাপটা যে হয়েছে, সেটা একটা ইনভেস্টিগেশন করা দরকার। কেন এটা হলো? তাদের ব্যাকআপ জেনারেটর থাকার কথা ছিল, তাদের ব্যাকআপ কমিউনিকেশন থাকার কথা ছিল, স্যাটেলাইট কমিউনিকেশন, এগুলো কেন নেই? এগুলো ইনভেস্টিগেশন করা দরকার। আমি আরেকটা উল্লেখ করব যে ওখানে যে বৃষ্টি হয়েছে, যদি ওরা স্লুইস গেট, অনেক স্লুইস গেট আছে যেগুলোতে অটোমেটিক সেন্সর রয়েছে, যে পানির লেভেল যদি একটা পর্যন্ত যায়, হুইচ ক্যান ডিস্টেবিলাইজ দ্য এন্টায়ার ব্যারাজটাকে ভেঙে ফেলতে পারে, বাঁধটাকে, তখন করে কি অটোমেটিক্যালি স্লুইস গেট ওপেন হয়ে যায়। নট অল অফ দেম, সাম অফ দেম। তাহলে পানি আসতে পারে। কাজে আমার যেন মনে হয়, আমার সন্দেহ হচ্ছে তাই হয়তো হয়েছিল। হ্যাঁ, সেটা ভালো করে এক্সপ্লানেশন আমরা চাচ্ছি ইন্ডিয়ার কাছ থেকে, হোয়াট রিয়েলি হ্যাপেন। কিন্তু আর একটা ব্যাপার আমি বলবো যে বিশাল যে এই যে কোনো দিন 200 সেন্টিমিটার 200 মিলিমিটার, অলমোস্ট 8 inches of rain or more, আমি এক জায়গাতে রেকর্ড দেখলাম যে একদিন হয়েছে 12 ইঞ্চি, হুইচ ইজ এ হেভি রেইন এবং বিশাল এরিয়াতে। কিন্তু আমার কাছে যে একটা অবজারভেশন, যে গোমতী রিভারের যদি বাঁধ ভাঙার জন্য ডুবে যায় সবকিছু, আমার প্রশ্ন হলো নো, হালদা নদী যেটা চট্টগ্রামে মাননীয় ডক্টর ইউনিসের বাড়ির কাছ দিয়ে যেটা গেছে হাটহাজারি দিয়ে, হ্যাঁ, যেখানে কাঠ মাছের বীজ পাওয়া যায়, মানে যেখানে খুব ভালো পাওয়া যায়, সেটা ডুবলো কিভাবে? সেটা তো ওই গোমতী বাঁধের সঙ্গে কানেক্টেড না। আপনার ফেনীতে যে ডুবে গেল, ফেনীতে এখন সবচেয়ে বেশি মারাত্মক পরিস্থিতি। ফেনী রিভার ইজ এ ডিফারেন্ট বেসিন, এর ক্যাচমেন্ট এরিয়া আলাদা, ইটস নট উইথ গোমতী। তারপরে আমি যদি উত্তরে যাই, হ্যাঁ, যেটা একদম স্পষ্ট ডক্টর মুস্তাফা সরওয়ার, যে বাঁধ খুলে দেওয়া বা বাঁধ উঠে পড়ার যে বিষয়টি, সেটি একমাত্র কারণ নয় বাংলাদেশের পুরো বিস্তৃত যে বন্যার, সেটি তো নিশ্চিত। কিন্তু সেটি আর কি ওই জায়গাটাও হয়তো স্পষ্ট হওয়া দরকার যে ভারতের দুই খান থেকে দুই রকম বক্তব্য কেন, সেটি নিয়েও হয়তো একটা জায়গা তৈরি হতে পারে। আমি সেই প্রশ্নটিতে, যেহেতু সময় কম, আরেকটি অংশ আছে সেখানেও একটু অল্প করে কথা বলবো। যে যেটি বলছিলাম, গৌতম লাহিড়ী জিজ্ঞাসা করব যে শেখ হাসিনা ভারতে এখন কোন স্ট্যাটাসে আছেন, এটি আসলে জানাচ্ছে না ভারত। অনেকবার জানতে চেষ্টা করা হয়েছে কিন্তু সেটি স্পষ্ট করছে না। সেটি কি একটু বলবেন যে আসলে কেন স্পষ্ট করছে না, সেটিও কি একটু বলা যায় কিনা গৌতম লাহিড়ী? প্রথম কথা, ভারতের পররাষ্ট্রমন্ত্রী যেটা ভারতের পার্লামেন্টে বক্তব্য দিয়েছেন যে অত্যন্ত স্বল্প নোটিসে তাকে এখানে আসা হয়েছে, তিনি এসেছেন এবং তাকে আমরা আশ্রয় দিয়েছি। এবং লক্ষণীয়, যেটা আপনারা সকলেই হয়তো লক্ষ্য করেছেন, তিনি বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টার, তারপরে বাংলাদেশ বায়ুসেনার বিমানে তিনি কিন্তু ভারতে এসেছেন।
এবং পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সেই সেনাবাহিনীর অনুরোধ আমাদের কাছে এসেছিল, সেই কারণে তাকে আমরা এখানে গ্রহণ করেছি, আশ্রয় দিয়েছি। এরকম নয় যে ভারতীয় সেনাবাহিনীর কোনো বিমানে তিনি এসছেন। দ্বিতীয়ত, তিনি 1975 থেকে 81 এখানে ছিলেন ভারতে, তার কোনো পাসপোর্টও ছিল না, ভিসাও ছিল না। ফলে এটা নির্ভর করে ভারত সরকারের সিদ্ধান্ত এবং কি হিসাবে আছেন। তিনি অতিথি, যেটা ভারত সরকার বলা হয়েছে যে তিনি অতিথি। অতিথি একজন আছেন, বহু অতিথি এরকম আছেন। দলাই লামা অতিথি তিনি আছেন। সালাউদ্দিন বা বিএনপির নেতা এতদিন ছিলেন, তিনি তো আমি জানি না কোন পাসপোর্টে কোন ভিসায় ছিলেন। তাকেও তো ভারত সম্প্রতি বাংলাদেশে তথাকথিত দ্বিতীয় মুক্তিযুদ্ধের পর তাকে ফেরত পাঠানো হয়েছে। ফলে এবং আফগানিস্তানের প্রেসিডেন্ট তিনিও ভারতে ছিলেন। ফলে এটা ধরুন ভারতের আপনি বলতে পারেন একটা রাজনৈতিক সিদ্ধান্ত, নিঃসন্দেহে সেই সিদ্ধান্ত নিয়ে। কিন্তু বাংলাদেশ সরকার, যেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তাদের পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য আমি শুনেছি, তৌফিক হাসান, তিনি বলেছেন আইন মন্ত্রণালয় যেদিন সিদ্ধান্ত নেবেন, তারা যখন জানাবেন, তখন আমরা ভারত সরকারকে অনুরোধ করব। ধরুন যারা সরকারে নেই তাদের অনুরোধে, ভারতের যদি এখন বহু রাজনৈতিক দল আছে, তারা কেউ যে কোনো কিছু একটা দাবি করতে পারেন, সেটা কি বাংলাদেশ সরকারের মানা উচিত? আমি বলবো মানা উচিত নয়। কিন্তু বাংলাদেশ সরকার যদি আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বক্তব্য রাখেন, সেই বক্তব্য ধরুন আমি শেষ কথা বলি, প্রফেসর ইউনূস তিনি কিন্তু প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, যে ট্রান্সক্রিপ্ট আপনি আপনাদের প্রেস সচিব তিনি বলেছেন সেটা আমি দেখেছি, তাতে কোথাও শেখ হাসিনার নামগন্ধ উল্লেখ নাই। প্রথম কথা হচ্ছে বাংলাদেশ সরকার আগে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিন যে তারা শেখ হাসিনাকে কিভাবে চাইবে। কোন রাজনৈতিক দল কি বলছে, বাংলাদেশের অনেক মানুষের আকাঙ্ক্ষা আছে, তাদের আগ্রহ আছে শেখ হাসিনাকে নিয়ে সে বিচার করা উচিত। ঘটনা হতেই পারে, এরকম বহু ক্ষেত্রে ঘটেছে এবং বহু বাংলাদেশে, ভারতের ধরুন বঙ্গবন্ধুর হত্যাকারীতে আমেরিকায় দীর্ঘকাল রাজনৈতিক আশ্রয় আছে, উনি বলতে পারবেন, ডক্টর সারওয়ার, তাকে তো ফেরত দেয়নি। আরো অনেকে আছে, নাম বলছি না, তারাও বিভিন্ন দেশে আশ্রিত হয়ে রয়েছে। এটা প্রত্যেকটা দেশ, সার্বভৌম দেশ, তারা তাদের রাজনৈতিক কারণে, ভৌগোলিক মানে ভূ রাজনৈতিক কারণে তারা একটা সিদ্ধান্ত নেয়। এখন ভবিষ্যতের এটা দেখার ব্যাপার, এরকম কোনো ব্যাপার নয় যে তাকে এখানে জোর করে বাংলাদেশ চাইছে আর ভারত আটকে রেখে দিচ্ছে, তাকে যেতে দিচ্ছে না, এরকম নাও হতে পারে। আগে তো বাংলাদেশ সরকারকে চাইতে হবে, তাই না? একটা লিগালাইজ সরকারকে চাইতে হবে। একটা আনুষ্ঠানিকভাবে স্বীকৃত, পার্লামেন্ট দ্বারা স্বীকৃত সরকারকে দাবি চাইতে হবে। চাইলেই কিন্তু দাবি মানা সম্ভব না। ফিরছি বিরতির পর, ফিরে এলাম দূর আলাপে। এই অংশে, শেষ অংশে এসে আমি আসলে সেই শুরুটা যেভাবে করেছিলাম যে বাংলাদেশের মডেল অনুসরণ করে ভারত এবং পাকিস্তানেও যে আন্দোলন হচ্ছে সেটির ভবিষ্যৎ কি, সেটি আপনাদের তিনজনের কাছে একদম অল্প অল্প সময় জানতে চাইবো। গৌতম লাহিড়ী, আপনার কাছ থেকে একটু খালি 1 মিনিটে আগের অংশের একটু শেষ করে দিয়ে যদি একটা লাইনে, যে যদি এখন বর্তমানে বাংলাদেশে আপনি জানেন যে মানে পালিয়ে যাবার, শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পরে একটা সেন্টিমেন্ট, একটা দগদগে সেন্টিমেন্ট আছে, যারা আন্দোলন করেছিলেন তারাই আছে সরকারে। এখন যদি এই সরকার বন্দি বিনিময় চুক্তির অধীনে শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশে, ভারত কি দিতে বাধ্য থাকবে বা দেবে? দেখুন, আপনি গোটাটাই শুরু করেছেন প্রশ্নটা যদি দিয়ে, ফলে যদিটা আগে ঘটুক। নিঃসন্দেহে ভারত সরকারকে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, এটাকে অস্বীকার করা যাবে না, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আমরা ভারতীয় হিসেবে মনে করি যে বাংলাদেশের মানুষ, তারা যে সরকারকে চেয়েছেন, অতীতেও চেয়েছেন, তাদের সঙ্গে সম্পর্ক রেখেছি, কোনো ব্যক্তির সঙ্গে নয়। ফলে ভবিষ্যতেও তারা যে সরকার প্রতিষ্ঠিত করেছেন, সেই সরকার যথাযথভাবে সংসদীয় পদ্ধতিতে তারা নির্বাচিত হয়ে আসুন, নিঃসন্দেহে ভারত যেই হন তাদের সঙ্গে সম্পর্ক রাখবে এবং নিকটতম প্রতিবেশী। এটা আটলান্টিক পারের কোনো দেশ বা 2000 মাইল দূরের বেজিং এর পক্ষে বোঝা সম্ভব নয়, যেটা 4000 কিলোমিটার যাদের সীমান্ত। আপনার দেশে বাংলাদেশের কোনো ঘটনা ভারতের প্রভাব ফেলে, ভারতের কোনো ঘটনা বাংলাদেশের প্রভাব ফেলে, আমাদের উভয়কে একসাথে অগ্রগতির পথে এগোতে হবে। এটা ভারত অস্বীকার করে না, ভারত সরকার করে না। বারবার এই ঘটনার পর 3 বার অন্তত ভারতীয় হাই কমিশনার দেখা করেছেন মোহাম্মদ ইউনূসের সঙ্গে, এবং অত্যন্ত এই বিষয়ে ভারত সরকার অত্যন্ত কৃতজ্ঞ যে তিনি কিন্তু বারবার সময় দিয়েছেন এবং কখনোই তিনি কিন্তু দেখা করবেন না এমন কোনো কথা বলেনি। ফলে এটা একটা ইতিবাচক দিক।
আমার ধারণা ভবিষ্যতে যে সিদ্ধান্ত বাংলাদেশের সংসদীয় পদ্ধতিতে নির্বাচিত সরকার চাইবেন, সেই দাবি অবশ্যই ভারত সরকার সম্মান মানে জানাবে। এটি স্পষ্ট হচ্ছে যে এই সরকার নয়, নির্বাচিত সরকার যদি চায় তবে ভারত সরকার কনসিডার করতে পারেন। আমি নির্বাচিত না হলে তো কোনো সরকার সরকারই নয়। আমি যে প্রশ্নটি এই অংশ শুরু করছিলাম, জনাব হুমায়ুন কবির, আপনার বক্তব্য। ধন্যবাদ আপনাকে। আমি গৌতম দা প্রথম সেগমেন্টে কয়েকটা কথা বলেছিলেন, সেখান থেকে একটু ধরে বলি। গণতান্ত্রিক প্রক্রিয়া ভারতে চালু আছে বলেই ভারতে শান্তিপূর্ণভাবে পরিবর্তন সম্ভব। আমাদের এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু নাই বলেই এই ধরনের ঘটনা ঘটে। তবে আমাদের প্রত্যাশা যে আমরা মুক্তিযুদ্ধ যে গণতন্ত্রের জন্য করেছিলাম, সত্যিকার অর্থেই সাধারণ মানুষের জন্যে এবং সাধারণ মানুষের পক্ষে যে গণতান্ত্রিক প্রক্রিয়া ডেলিভার করে, সেই গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা চাই। এবং তার জন্যে বর্তমান প্রেক্ষাপটে এই তরুণ প্রজন্মের প্রত্যাশা হচ্ছে যে যে প্রাতিষ্ঠানিক যেই জড়তা বা জটিলতা তৈরি হয়েছে, তার সংস্কারের মধ্য দিয়ে আমরা এই জঞ্জাল সরিয়ে তারপর একটা নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে যাব। এটাই কিন্তু আমাদের প্রত্যাশা। আর দ্বিতীয় যেটা বলেছেন, আমি গৌতম দার সাথে আবারও ওনার কাছ থেকে কথা তুলে আনছি, সেটা হচ্ছে যে ভারতীয় জনগণ, ভারতের সরকার এবং জনগণ বাংলাদেশের মানুষের প্রত্যাশা এবং বাংলাদেশের মানুষের চাহিদাটা যদি তারা বোঝেন এবং যদি বাংলাদেশের মানুষের সাথে তারা বন্ধুত্বটা রাখেন, তাহলে সেই বন্ধুত্বটাই টেকসই হবে বলে আমার ধারণা। কারণ গত 15 বছরের অভিজ্ঞতাটা কিন্তু আমাদেরকে শিখিয়েছে, আমরা লেসন পেয়েছি যে কোনো ব্যক্তির উপর নির্ভর করে প্রাতিষ্ঠানিকভাবে যদি কোনো দুর্বলতা তৈরি হয়, সেই ব্যবস্থাটা টিকে থাকে না। এটা আমাদের জন্য যেমন লেসন আমরা নিয়েছি, আমি মনে করি ভারতের জন্য এখন একটা লেসন হিসেবে থাকা উচিত। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডক্টর মোস্তফা সারোয়ার। ভারতের আন্দোলন, পাকিস্তানের আন্দোলন, আপনার কি মনে হয় ভবিষ্যৎ কি? না, ও আন্দোলনের চেয়ে আমি গৌতম দা মানে খুবই বিজ্ঞ, কিন্তু আমি এক জায়গায় তার সঙ্গে আমি দ্বিমত হব। বাংলাদেশের যে বর্তমান গভর্নমেন্ট, এটা একটা বিপ্লবের পরে এই গভর্নমেন্ট এসেছে। ইটস এ কন্টিনিউটি অফ দ্য সিস্টেম। আগের যে সরকারকে সাধারণ নির্বাচনের মাধ্যমে কখনোই মানে হারানো যেত না, তার মানে প্রত্যেকটা নির্বাচন তারা ভুয়া নির্বাচন করেছে। সেই কারণেই এই বিশাল বিপ্লব ঘটলো। কাজে যে গভর্নমেন্ট আসছে, এটা গৌতম দার কথা অনুযায়ী যে অ্যাম্বাসেডর 3 বার দেখা করেছেন, দ্যাটস ডিফ্যাক্টো রেকগনিশন। কাজেই মানে এই গভর্নমেন্ট, বর্তমানের যে বিপ্লবী গভর্নমেন্ট, তার যে সিদ্ধান্ত কিংবা তার যে জুডিশিয়াল ব্যাপারগুলো, সেটা ভারত অনার করলে আমরা খুব খুশি হব। কারণ যদি ভারত কন্ডিশন দেয় যে আনটিল দেয়ার ইজ অ্যান ইলেকশন অ্যান্ড আফটার দ্যাট ইলেকশন উই উইল লিসেন টু দেম, তার অর্থ দে আর নট রেকগনাইজিং দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট। তাহলে কিন্তু দুদেশের সম্পর্ক একটা জটিলতা চলে আসবে। এবং বাংলাদেশের পক্ষ থেকে আমি বলতে পারবো যে দ্যাট উইল নট বি টলারেটেড ফ্রম দ্য বাংলাদেশ সাইড। আমরা বন্ধুত্ব চাই ভারতের সঙ্গে, গভীর বন্ধুত্ব চাই। পাশাপাশি 4,000 কিলোমিটারের বর্ডার আমাদের চারিদিকে। কাজেই আমরা একজন আরেকজনের সঙ্গে কালচারালি অনেক সিমিলারিটিস রয়েছে। কাজেই আমরা বন্ধু, কিন্তু ভারত যাতে বন্ধু সুলভ ব্যবহার করে আমাদের সঙ্গে। এই বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বিপ্লবী সরকারকে তারা যদি পুরোপুরি রেকগনাইজ না করে, তারা যদি কন্ডিশন লাগায় যে নো, এরা তো নির্বাচিত গভর্নমেন্ট না, তাহলে হাসিনা গভর্নমেন্ট কিভাবে নির্বাচিত হলো? সে তো নির্বাচন ভুয়া নির্বাচন করেছে। তখন তো ভারত কোনো আপত্তি করলো না। পরপর 3 বার, এমনকি যে ভারতীয় পররাষ্ট্র দপ্তরের এক মহিলা এসে আমাদের দ্বিতীয় নির্বাচনটা আন্ডার দিস গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স করে গিয়েছিল, সেগুলো তো আমরা ভুলিনি। হ্যাঁ, দে ডিড। কি ওই ভদ্রমহিলার আমি নাম ভুলে গেলাম, সে এসে এরশাদের সঙ্গে করে তাকে থেকে সিএমএইচ থেকে ধরে এনে, কমব্যাট মিলিটারি হসপিটাল থেকে ধরে এনে তাকে করলো। এগুলো আমরা দেখেছি। কাজে ভারত যদি বর্তমানে এই সরকারের যে প্ল্যানগুলো, যে রিফর্মস গুলো করছে, সেগুলোকে যদি তারা বলে যে এ সরকার ইজ নট এ গভর্নমেন্ট, হ্যাঁ, তাহলে কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের মানে ফাটল ধরবেই। কারণ বর্তমানে আমাদের বাংলাদেশের যে প্যাশন রয়েছে, দারুণ মানে প্যাশন রয়েছে জনগণের মধ্যে, সেটাকে কিন্তু আরো ধুমায়িত আগুনে পরিণত করার ব্যবস্থা হবে। সেটা যাতে না হয়,
আমাদের সঙ্গে ভারতের আজকের মতো শেষ করতে হবে। ধন্যবাদ ডক্টর মোস্তফা সারওয়ার। আমরা নিশ্চয়ই সামনের দিনগুলোতে দেখব ভারত পাকিস্তানের আন্দোলন এই প্রসঙ্গটা শেষ পর্যন্ত আর আসলো না, সেই ভবিষ্যৎ কোন দিকে যায়। অনেক বিষয়ে আলোচনায় এসেছে, সামনে নিশ্চয়ই এই বিষয় নিয়ে আরো আলোচনা চলবে। অনেক ধন্যবাদ গৌতম লাহিড়ী, ধন্যবাদ হুমায়ুন কবির, আপনাদের তিনজনকে ধন্যবাদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য।